পুলিশ নিজেই যেখানে সিরিয়াল কিলার, সেখানে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ? তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2025 সালে মুক্তিপ্রাপ্ত সাসপেন্স থ্রিলার মুভি 11 নিয়ে। এটা এমন একটি মুভি যেটা শুরু থেকেই দর্শকদের মনে এক ধরনের কৌতূহল তৈরি করে রাখে। মুভিটি শুরু হয় একটি ব্যক্তিকে দেখিয়ে, যে কিনা একটি গাড়ি থেকে একটি মৃত লাশ বের করে এবং সেটাকে আগুনে পুড়িয়ে ফেলে, আর সিনটি সেখানেই কাট হয়ে যায়। তো পরের দৃশ্যে আমরা একদল ডাকাতকে দেখতে পাই, যারা কিনা ব্যাংক ডাকাতি করার জন্য একটি ব্যাংকে এসেছে। তো তারপর ব্যাংকে উপস্থিত সকল ব্যক্তিকে তারা গান পয়েন্টে নিয়ে আসে এবং ব্যাংকে থাকা সকল টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার সব কিছু তারা লুট করে নেয়। তো ডাকাত দলের যে একজন প্রধান ছিল, সে সেখানে উপস্থিত একটি মহিলার হাতে একটি স্বর্ণের বালা দেখতে পায় এবং সে সেটিও নিয়ে নেয়। তারপর তারা সফলভাবে ডাকাতি করে নিজেদের আস্তানায় চলে আসে। এরপর আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যার নাম ছিল অরবিন্দ। তো অরবিন্দ একটি কল পেয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর সে চলে যায় সে ডাকাতের আস্তানায় এবং সেখানে গিয়ে তার নিজের পরিচয় দেয়। ডাকাত তার পরিচয় শুনে অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো তারা ডাকাতি করে আসলো, তাহলে এত তাড়াতাড়ি পুলিশ কিভাবে তাদের খোঁজ পেল? তারপর অরবিন্দ তাদের খুঁজে পাওয়ার পরিকল্পনাটি বলতে থাকে। এই ডাকাত দলগুলো চেন্নাই শহরের বাইরে ছোট ছোট ব্যাংকে ডাকাতি করছিল এবং তারা ক্রমান্বয়ে চেন্নাই শহরের দিকে আসছিল। তাই অরবিন্দ পরিকল্পনা করে কয়েকজন মহিলাকে স্বর্ণের বালা দিয়ে চেন্নাই শহরে বিভিন্ন ব্যাংকে পাঠায় সেগুলো জমা দেওয়ার জন্য, এবং প্রতিটি স্বর্ণের বালার মধ্যে ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। আর ডাকাত যেহেতু সেই স্বর্ণের বালাটিও নিয়ে আসে, তাই অরবিন্দ তাদের খুব সহজেই খুঁজে পায়। তো তারপর আমরা তাদের মধ্যে দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই এবং ফাইনালি অরবিন্দ তাদের সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। তো এই সফলতার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে অরবিন্দকে পুরস্কৃত করা হয়। তো পরের দৃশ্যে আমরা চেন্নাই শহরের বিভিন্ন জায়গায় পোড়া মরা দেহ দেখতে পাই এবং এটি দিন দিন বেড়েই চলছে। তাই এই মামলা তদন্ত করার জন্য একজন দক্ষ এবং চৌকুশ পুলিশ অফিসার রঞ্জিত কুমারকে দায়িত্ব দেওয়া হয়। রঞ্জিত কুমার অনেক চেষ্টা করার পরেও এই মামলার কোনো ক্লু খুঁজে পায়নি এবং একদিন রাতের বেলা সে একটি কল পেয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। কিন্তু অর্ধেক রাস্তায় যাওয়ার পর তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এই দুর্ঘটনায় সে কোমায় চলে যায়। তারপর এই মামলাটির দায়িত্ব দেওয়া হয় অরবিন্দকে এবং তার সহকারী হিসেবে তাকে মনোহর নামে একজন সাব ইন্সপেক্টর দেওয়া হয়। তো তারপর অরবিন্দ মনোহরকে সাথে নিয়ে 6টি ঘটনাস্থলে পরিদর্শন করে, মানে এখন পর্যন্ত 6টি খুন হয়েছে। অরবিন্দ সব পর্যবেক্ষণ করে বুঝতে পারে সবগুলো খুন একজন লোক করেছে এবং কোনো লাশের পাশেই কোনো আঙ্গুলের ছাপ বা সিসিটিভি ফুটেজ, এমনকি ছোটোখাটো কোনো প্রমাণও ছিল না। 6টি ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে। আর সবথেকে আশ্চর্যের বিষয়, যে 6টি ব্যক্তির খুন হয়েছে তাদের সাথে এখন পর্যন্ত থানায় যত মিসিং রিপোর্ট হয়েছিল তার একটার সাথেও মিল নেই। মানে খুনি এত নিখুঁতভাবে খুনগুলো করছিল যে তাদের পরিচয় পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, আর ভিকটিমরা সবাই প্রায় একই বয়সের ছিল। তো তারপর আমরা মনোহরকে দেখতে পাই, যে কিনা তার ছেলেকে খুবই ভালোবাসে এবং তার আপন বলতে শুধু তার ছেলেই আছে। পরের দৃশ্যে আমরা অরবিন্দকে দেখতে পাই, অফিসে যাওয়ার পথে তার গাড়িটি নষ্ট হয়ে যায়, তাই সে রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইতে থাকে। এমন সময় একটি মাইক্রো এসে তার সামনে দাঁড়ায়। তখন আমরা গাড়ির ভিতরে একটি মেয়েকে দেখতে পাই, আর মেয়েটির কথা শুনে আমরা বুঝতে পারি সে অরবিন্দকে আগে থেকেই চিনে। তো তখন আমরা 8 মাস আগের একটা ঘটনা দেখতে পাই, যেখানে মেয়েটি একটি রেস্টুরেন্টে তার ফিয়ন্সির জন্য অপেক্ষা করছিল, আর ঠিক তখনই সে সেই রেস্টুরেন্টে এই অরবিন্দকে দেখতে পায়। আর অরবিন্দকে দেখার সাথে সাথে মেয়েটি তার প্রেমে পড়ে যায় এবং সে সোজা গিয়ে অরবিন্দকে প্রপোজ করে। আর ঠিক তখনই কিছু সন্ত্রাসী অরবিন্দর উপর আক্রমণ করে। তো তারপর সেখানে একটি ফাইট হয় এবং মেয়েটি জানতে পারে অরবিন্দ একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। তো তারপর আমরা আবার বর্তমান দৃশ্যটি দেখতে পাই, যেখানে মেয়েটি অরবিন্দকে বলছিল গাড়িতে ওঠার জন্য। যেহেতু অরবিন্দর সময় নেই, তাই সে না চাইতেও গাড়িতে ওঠে। পরের সিনে আমরা একজন ব্যক্তিকে রাস্তার পাশে বসে থাকতে দেখি। দেখে মনে হচ্ছিল সে হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছে। ঠিক ওই সময় রাস্তার অন্য পাশে একটি গাড়ি এসে থামে এবং সেই গাড়ি থেকে একজন মুখোশ পরা লোক বের হয় এবং তার হাতে একটি লোহার যন্ত্র ছিল। তো তারপর মুখোশ পরা ব্যক্তিটি সেই লোকটির কাছে যায়, আর কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ে সেই লোহার যন্ত্রটি দিয়ে আঘাত করার সাথে সাথে লোকটি সেন্সলেস হয়ে যায় এবং মুখোশ পরা ব্যক্তিটি তাকে গাড়িতে নিয়ে এখান থেকে চলে যায়।
তো পরের দিন সকালে আমরা আবার একটি পোড়া লাশ দেখতে পাই এবং অরবিন্দ সেখানে গেলে মিডিয়া তাকে চেপে ধরে হত্যাকারীর খোঁজ পেল কিনা, কিন্তু অরবিন্দ কোনো উত্তর দিতে পারে না। তারপর ফরেনসিক রিপোর্টে দেখতে পাই আগের খুনের মতোই সেমভাবে কোনটি হয়েছে এবং ডাক্তার অরবিন্দকে বলে এবার সে লাশের পায়ে একটি প্লেট পেয়েছে, যেটা হয়তো 4 মাস আগে ভিকটিমের পায়ে লাগানো হয়েছিল। তখন অরবিন্দ সেই প্লেটটি হাতে নিয়ে একজন সার্জারি ডাক্তারের সাথে দেখা করে এবং সেই সার্জারি ডাক্তার 4 থেকে 5 মাসের মধ্যে যত অপারেশন হয়েছে সব পেশেন্টের ডিটেলস অরবিন্দকে দেয়। তখন অরবিন্দ প্রতিটি পেশেন্টের বাসায় গিয়ে পা চেক করে দেখতে পায় প্লেট আছে কিনা এবং সে প্রতিটি পেশেন্টের পায়ে প্লেট দেখতে পায় এবং সবাই জীবিত ছিল। সর্বশেষ একটি ব্যক্তি যার নাম ছিল সুধাকর। তারপর অরবিন্দ এবং মনোহর সেই সুধাকরের বাসায় যায় এবং সুধাকরের পায়েও সেই প্লেটটি দেখতে পায় এবং যখন তারা চলে আসছিল ঠিক তখন সুধাকরের অসুস্থ বাবা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সুধাকর তার বাবার দিকে তাকানোর পর সে আর কোনো কথা বলে না। তো বিষয়টা অরবিন্দের কাছে সন্দেহজনক মনে হয়, তাই সে সুধাকরকে পানি খাওয়াতে বলে। যখন সুধাকর পানি আনতে চলে যায় তখন অরবিন্দ সুধাকরের রুমে কিছু একটা দেখতে পায় এবং সে সেখান থেকে চলে আসে। তারপর অরবিন্দের কাছে একটি কল আসে আর সে দেখতে পায় সঞ্জনা তাকে কল দিয়েছে এবং রেস্টুরেন্টে দেখা করতে বলে। অরবিন্দ সেখানে যাওয়ার পর সঞ্জনা তাকে একটি আংটি পরিয়ে দিতে চায়, কিন্তু অরবিন্দ মানা করে দেয়। তাই সঞ্জনা খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা আবার একটি পোড়া লাশ দেখতে পাই, কিন্তু অবাক করা বিষয় ছিল আগের সবগুলো লাশ শহরের বাহিরে ফেলে আসা হতো আর এখন শহরের ভিতরেই লাশটি পোড়ানো হয়েছে। তারপর অরবিন্দ সেখানে যায় আর সেখানকার ডিউটি অফিসারকে জিজ্ঞেস করে সন্দেহজনক কোনো কিছু দেখেছে কিনা। তখন লোকটি বলে গতকালকে একজন পাগল লোক আসছিল থানায় আর সে বলছিল একজন লোক একটি মেয়েকে রাস্তা থেকে গাড়িতে উঠিয়ে নেয়। লোকটি পাগল বিধায় কেউ তার কথা বিশ্বাস করেনি। তারপর অরবিন্দ সেই পাগল লোকটির কাছে যায় আর তার কাছ থেকে পুরো ঘটনাটা শোনে। লোকটি বলছিল একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর ঠিক তখন তার পাশ দিয়ে একটি মাইক্রো সামনে গিয়ে থেমে যায় এবং সেখান থেকে একটি লোক মুখোশ পরে বের হয় এবং সে মেয়েটিকে ঘাড়ে আঘাত করে আর সাথে সাথে মেয়েটি সেন্সলেস হয়ে যায় আর তখন সে মেয়েটিকে গাড়িতে তুলে চলে যায়। অরবিন্দ একথা শুনে পাগলকে জিজ্ঞেস করে তুমি কি মেয়েটিকে চেনো? তখন পাগল লোকটি বলে মেয়েটি প্রতিদিন এদিক দিয়ে স্কুটার চালিয়ে অফিসে যায়। তারপর অরবিন্দ চিন্তা করে দেখে যেহেতু সে প্রতিদিন স্কুটার দিয়ে যায় তাহলে সে আজকে কেন হেঁটে বাসায় যাবে। তখন অরবিন্দ বুঝে যায় যে তার স্কুটারটি মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, তাই সে আশেপাশের যে গ্যারেজগুলো ছিল সেখানে যোগাযোগ করার পর একটি গ্যারেজে সেই মেয়েটির স্কুটারটি পেয়ে যায় আর তখন সেই স্কুটারে মেয়েটির ড্রাইভিং লাইসেন্সটি দেখে অরবিন্দ মেয়েটির বাসায় চলে আসে। তখন দরজা খোলার পর একটি মেয়ে দরজা খুলে। এ মেয়েটি তার নিজের পরিচয় দেয়, তার নাম মীরা। অরবিন্দর কাছে যে ড্রাইভিং লাইসেন্সটি ছিল সেটি মীরা নামেই ছিল। তখন অরবিন্দ চিন্তা করে মীরাকে যদি কিডন্যাপিং করা হয় তাহলে মেয়েটি এখানে কিভাবে আসলো। আর ঠিক তখনই সেই ডিউটি অফিসারটি মেয়েটিকে বলে গতকালকে আপনার কুকুরটি হারিয়ে গিয়েছিল আর সেজন্য আপনি মিসিং রিপোর্ট লিখতে আসছিলেন, তো আপনি কি আপনার সেই কুকুরটি পেয়েছিলেন? উত্তরে মেয়েটি বলে না, পাইনি। তো যাই হোক, তারপর অরবিন্দ মনোহরকে আদেশ করে রুমটা সার্চ করার জন্য, কিন্তু সার্চ করার পরেও তারা কিছুই পায়নি। তখন অরবিন্দ মেয়েটিকে বলে আপনার বাসায় কুকুরের কোনো চিহ্ন নেই, কারণ একটি বাসায় কুকুর থাকলে বাসা এলোমেলো থাকবে এবং সেখানে কুকুরের খাবার, কুকুরের লোম এগুলো থাকবে, কিন্তু যেহেতু বাসায় এগুলো কিছুই নেই তাই বোঝাই যাচ্ছে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনার কোনো কুকুর নেই। তো এখন সত্যি করে বলুন আপনার কি হয়েছে। মনোহর একটি রুমে সার্চ করতে গিয়ে দেখে মীরা মেয়েটির আরেকটি যমজ বোন রয়েছে এবং তাদের অনেকগুলো একসাথে ছবি দেয়ালে টানানো ছিল। তখন অরবিন্দ বুঝে যায় এই মেয়েটি আসলে মীরা নয়, মীরার যমজ বোন, আর মীরাকে সত্যি সত্যি কিডন্যাপিং করা হয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় এই মেয়েটি কেন বিষয়টি হাইড করছে। তারপর মীরাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয় এবং সেই সাথে সুধাকর নামে সেই ছেলেটিকেও নিয়ে আসা হয়। তো সুধাকরকে নিয়ে আসার কারণ হলো অরবিন্দ যখন সুধাকরের বাসায় গিয়েছিল এবং সুধাকরকে পানি আনতে বলেছিল তখন অরবিন্দ টেবিলের উপর সুধাকরের সাথে তার যমজ ভাইয়ের ছবি দেখেছিল। তো যাই হোক, তারা দুজন এক এক করে
মুখ খুলতে থাকে। তখন এই মেয়েটি বলে তার নাম তারা এবং মীরা হলো তার যমজ বোন, আর ছেলেটি বলে তার নাম সুরেন্দ্র এবং সুধাকর তার যমজ ভাই। তো কয়েকদিন আগে সুধাকর অফিস থেকে ফেরার পথে সুরেন্দ্রকে মেসেজ করে যে তার আসতে একটু লেট হবে। ঠিক একইভাবে মীরাও তার বোনকে কল দিয়ে বলেছিল সে আজকে তার বান্ধবীর বাসায় থেকে যাবে এবং পরদিন সকালে আসবে। কিন্তু একদিন পার হয়ে যাওয়ার পরেও তারা কেউ ফিরে আসেনি। তো হঠাৎ একদিন তাদের ফোনে একটি ভিডিও কল আসে এবং সেখানে সুধাকর এবং মীরাকে বন্দি অবস্থায় দেখতে পাই। তারপর ভিডিও কলে একজন মুখোশ পরা লোক সুরেন্দ্র এবং তারাকে আলাদা আলাদা জায়গায় আসতে বলে। তারপর তারা দুজন সেখানে আসার পর দেখতে পাই দুটি তাঁবুর মধ্যে আলাদা আলাদা দুজন ব্যক্তিকে চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছে, যাদের মাথাটি ঢাকা ছিল, তাই জানা যাচ্ছে না যে তারা কারা। তখন মুখোশ পরা লোকটি লাইভ ভিডিওতে তারা এবং সুরেন্দ্রকে বলে তাদেরকে শ্যুট করে মেরে ফেলার জন্য। যদি তারা এই কাজ না করে তাহলে সুধাকর এবং মীরাকে মেরে ফেলবে। তাই তারা বাধ্য হয়ে সেই বন্দী দুজনকে গুলি করে মেরে ফেলে। আর তখন তাদের মুখোশ খোলার পর তারা দেখতে পায় সে নিজের হাতেই তার বোনকে মেরে ফেলেছে, আর সুরেন্দ্র তার ভাই সুধাকরকে মেরে ফেলেছে। তারপর তারা খুবই কান্নাকাটি করে এবং সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তাদের কাছে আবার একটি ভিডিও চলে আসে যেটা মুখোশ পরা ব্যক্তিটি পাঠিয়েছিল। কিছুক্ষণ আগে মীরা এবং সুধাকরকে গুলি করে হত্যা করা হয়েছে, সেটা সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। আর এই ভিডিওটি সেই মুখোশ পরা ব্যক্তিটির কাছে রয়েছে। তারা যদি থানার মধ্যে যায় তাহলে এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দিবে। তাই ওই দিন তারা থানায় অভিযোগ করতে গিয়েও না করে চলে আসে। আর তখন পুলিশ অফিসার তারাকে জিজ্ঞেস করলে কুকুর হারিয়ে যাওয়ার কথা বলে। তারপর অরবিন্দ তারা এবং সুরেন্দ্রকে জিজ্ঞেস করে তারা কি দুজন দুজনকে চেনে কিনা। উত্তরে সুরেন্দ্র বলে তারা একই স্কুলে পড়াশোনা করেছে। তাই অরবিন্দ তাদেরকে একটি ছবি দেয় যেটি ছিল টুইন বার্ডস নামে একটি স্কুলের গ্রুপ ফটো। আর তখন তারা দুজন চিনতে পারে এটা তাদের স্কুলের ছবি। তারপর অরবিন্দ জিজ্ঞেস করে তোমাদেরকে কি কাউকে সন্দেহ হয় যে এই খুনগুলো করতে পারে। তখন তারা দুজনেই বলে বেঞ্জামিন নামে একটি ছেলেকে তাদের সন্দেহ হয়। মনোহর তারার মোবাইল সার্চ করে দেখতে পাই তারার সাথে সঞ্জনার ছবি রয়েছে, আর সেটা অরবিন্দকে দেখালে অরবিন্দ তারাকে জিজ্ঞেস করে তুমি কি সঞ্জনাকে চেনো। উত্তরে তারা বলে হ্যাঁ চিনি, কারণ সঞ্জনা এবং অঞ্জনা একই স্কুলে পড়তো। তারপর অরবিন্দ টুইন বার্ড স্কুলে চলে আসে এবং সেখানে স্কুলের প্রতিষ্ঠাতা শান্তি ম্যাডামের সাথে দেখা করে। তখন মহিলাটি বলে তারা যমজ বাচ্চাদের জন্য একটি স্কুল খুলেছিল যেটার নাম ছিল টুইন বার্ড স্কুল। তো প্রথমে তারা কয়েকজন স্টুডেন্ট নিয়ে চালু করলেও ধীরে ধীরে স্কুলের ব্যাপক জনপ্রিয়তা হয়ে যায়। মহিলাটির জামাই মিস্টার রবি স্কুলটিকে ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যায়। পরবর্তীতে সে দাবা প্রতিযোগিতায় একটি ছেলেকে দেখতে পেয়েছিল যার নাম বেঞ্জামিন এবং তার ভাইয়ের নাম ফ্রান্সিস। বেঞ্জামিন খুব ভালো দাবা খেলতে পারত, তাই রবি চাইছিল বেঞ্জামিনকে তাদের স্কুলে নিয়ে আসবে আর তারপর বেঞ্জামিনকে দিয়ে জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবে। আর তখন যদি বেঞ্জামিন ফার্স্ট হতে পারে তাহলে তাদের স্কুলের সুনাম আরও বেড়ে যাবে। যে কথা সেই কাজ। বেঞ্জামিন এবং ফ্রান্সিস এতিম হওয়ায় তাদেরকে স্কুলে নিয়ে আসতে সহজ হয়। বেঞ্জামিন এবং ফ্রান্সিস খুবই ভালো স্টুডেন্ট ছিল এবং সেই সাথে দাবা খেলতে খুবই দক্ষ ছিল, তাই স্কুলের সকল শিক্ষক তাদেরকে খুবই ভালোবাসত। যেহেতু সব শিক্ষক তাদেরকে বেশি ভালোবাসত তাই অন্যান্য স্টুডেন্টরা তাদেরকে হিংসা করা শুরু করে। তো একদিন দাবা খেলার জন্য বেঞ্জামিন শহরের বাহিরে চলে যায় আর ফ্রান্সিস স্কুলে একা হয়ে যায়। তাই স্কুলে অন্যান্য স্টুডেন্টরা ফ্রান্সিসকে খুবই অত্যাচার করত। ফ্রান্সিস সব মুখ বুঝে সহ্য করত। কিছুদিন পর বেঞ্জামিন ফিরে আসলে ফ্রান্সিস চাইছিল তাকে সব কিছু বলার জন্য, কিন্তু বেঞ্জামিন সমস্যায় পড়তে পারে। চিন্তা করে সে আর কিছু বলে না। একদিন বেঞ্জামিন তার শান্তি ম্যাডামের সাথে বসে দাবা খেলছিল, আর ঠিক তখন বেঞ্জামিন ইচ্ছা করে তার ম্যাডামের সাথে হেরে যায়। তখন বেঞ্জামিনের ম্যাডাম বলছিল এভাবে খেললে তো তুমি জাতীয় খেলায় প্রথম হওয়া তো দূরের কথা, সেখানে চান্সই পাবে না। তখন বেঞ্জামিন শান্তি ম্যাডামকে বলে আরেকবার খেলার জন্য। তখন শান্তি ম্যাডাম প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয় এবং আবার খেলা শুরু করে, এবং এইবার বেঞ্জামিন খুব সহজেই শান্তি ম্যাডামকে হারিয়ে ফেলে। তো এটা দেখে উনি বেঞ্জামিনকে বলে আগেরবার তুমি আমার কাছে হেরে গেলে কেন। তখন বেঞ্জামিন বলে আপনাকে দেখলে আমার মায়ের মতো মনে হয়, আর মাকে কি কখনো পরাজিত করা যায়। তো এটা শুনে শান্তি ম্যাডাম খুবই ইমোশনাল হয়ে যায়
এবং তার চোখে পানি চলে আসে। তখন শান্তি বেঞ্জামিনের খেলা দেখে বুঝে যায় প্রতিটি মানুষের প্ল্যান এ এবং ব্যাকআপ প্ল্যান বি থাকে, কিন্তু বেঞ্জামিনের রয়েছে প্ল্যান সি। যে মানুষটি তার বিপরীতে থাকবে তার মতো হয়ে সে চিন্তা করে, এবং আর এটাই তার বিশেষ প্রতিভা যা তাকে দাবা খেলায় অন্যদের থেকে এগিয়ে রাখে। তো তাদের কথাবার্তার মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন বেঞ্জামিন হঠাৎ দৌড়ে রুমে গিয়ে দেখতে পায় ফ্রান্সিস রুমের এক কোণে বসে চিৎকার করে কান্না করছে। তখন আমরা বুঝতে পারি ফ্রান্সিসের নেক্টোফোনিয়া নামে একটি রোগ রয়েছে, তাই সে অন্ধকার দেখলে ভয় পায়। তো ফ্রান্সিসের এই রোগটির বিষয়ে তার এক ক্লাসমেট কোনোভাবে জানতে পারে। তো যাই হোক, একদিন তাদের ল্যাব ক্লাস হচ্ছিল, তাই কিছু স্টুডেন্ট কেমিস্ট্রি রুমে গিয়েছিল এবং বাকি অর্ধেক ফিজিক্স রুমে গিয়েছিল। আর তাই ফ্রান্সিস এবং বেঞ্জামিন আলাদা আলাদা রুমে ছিল ল্যাব ক্লাস করার জন্য। আর ঠিক তখন ফ্রান্সিস যে রুমে ছিল সে রুমের স্টুডেন্টরা দরজা লাগিয়ে রুমের লাইট বন্ধ করে দেয়। ফ্রান্সিস ভয়ে চিৎকার করতে থাকে, আর সেটা বেঞ্জামিন শুনতে পায়। আর সে দৌড়ে চলে আসে, কিন্তু অনেক চিৎকার করার পরেও তারা দরজা খুলে না, লাইটও জ্বালায় না। বেঞ্জামিন বাইরে দাঁড়িয়ে অনেক চিৎকার করে যে তার ভাই ভয় পাচ্ছে, লাইট জ্বালানোর কথা বলে, কিন্তু ভেতর থেকে তারা কেউ দরজাটা খুলে না, বরং তারা সবাই ফ্রান্সিসের কষ্ট দেখে মজা পাচ্ছিল। তো ফাইনালি ফ্রান্সিস যখন মারা যায় তখন তারা রুমের দরজা খুলে দেয়, আর বেঞ্জামিন তার ভাইয়ের নিতর দেহটি জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। ফ্রান্সিসের মৃত্যুটি শান্তির জামায় চেপে রাখে, মানে তারা কেউ পুলিশকে জানায়নি, তাদের স্কুলের সুনাম নষ্ট হবে বলে। তো বেঞ্জামিন কষ্টে পাথর হয়ে যায়, তাই সে তাদের স্কুল ছেড়ে একজন খ্রিস্টান মহিলার সাথে একটি গির্জায় চলে যায়, এবং পরবর্তীতে সেখান থেকে একজন দম্পতি তাকে দত্তক নিয়ে যায়। এরপর কেউ কখনো বেঞ্জামিনকে দেখেনি। তারপর অরবিন্দ সেই ম্যাডামের কাছ থেকে সব স্টুডেন্টের একটি ইনফরমেশন ডায়েরি নিয়ে চলে আসে, এবং এখন পর্যন্ত যতগুলো মানুষ মারা গেছে তাদের পোস্টমর্টমের সাথে ইনফরমেশন ডায়েরির স্টুডেন্টগুলোর সাথে মিলিয়ে দেখে কারা মারা গেছে এবং কারা জীবিত আছে। তখন সে বুঝতে পারে ফ্রান্সিসের মৃত্যু যেহেতু তার জন্মদিনে হয়েছে, তাই বেঞ্জামিন সবাইকে তাদের জন্মদিনে মারছে। তারপর অরবিন্দ সানজানার বাড়িতে চলে আসে এবং সানজানার যমজ বোন অঞ্জনার সাথে দেখা হয়। তারপর সানজানা, অঞ্জনা এবং তাদের মা বাবাকে অরবিন্দ সম্পূর্ণ বিষয়টি খুলে বলে এবং নিরাপত্তার জন্য তাদের দুজনকে মনোহরের বাসায় নিয়ে যায়। তো পরের দিন আমরা আবার একটি পোড়া লাশ দেখতে পাই, এবং অরবিন্দ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে এটি ধীরেনের লাশ, কারণ তার যমজ ভাই ধীরাজ বেঞ্জামিনের রুমে ছিল, আর বেঞ্জামিন শুধু তাদের মারছে যারা ফ্রান্সিসের রুমে ছিল। অরবিন্দ ধীরানের ব্যাপারে সেই ইনফরমেশন ডায়েরি থেকে জানতে পারে। তো পরের সিনে আমরা রঞ্জিত কুমারকে দেখতে পাই, যিনি কোমা থেকে মাত্রই সুস্থ হয়েছেন। অরবিন্দ তার সাথে দেখা করার জন্য যায়। যখন রঞ্জিত কুমার বলে ওই দিন বেঞ্জামিন নামে কেউ তাকে কল দিয়েছিল এবং সে ইচ্ছে করে রাস্তায় বস্তা রেখেছিল, এবং রঞ্জিত অ্যাক্সিডেন্ট করার পর সে ব্যক্তি আবার তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন অরবিন্দ বলে যে আপনাকে মারতে চাইছিল, সে নিজেই আপনাকে হাসপাতালে দিয়ে আসবে কেন? তারপর অরবিন্দ সেখান থেকে চলে আসে। শান্তি ম্যাডাম অরবিন্দকে কল দেয় এবং বলে বেঞ্জামিন ফ্রান্সিসের প্রতিটি মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিতে আসে, আর সেজন্য অরবিন্দ কবরের পাশে অপেক্ষা করতে থাকে কখন বেঞ্জামিন আসে, কারণ আজকেই ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকী ছিল। এর কিছুক্ষণ পর সেখানে বেঞ্জামিন ফুল নিয়ে চলে আসে, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, মুখোশ খোলার পর আমরা মনোহরকে দেখতে পাই, মানে এতদিন মনোহরেই ছিল বেঞ্জামিন। যাই হোক, অরবিন্দ মনোহরকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে ধরতে পারে না। মনোহর দ্রুত সেখান থেকে বাসায় চলে আসে। অরবিন্দ কিন্তু মনোহরকে দেখতে পায়নি, যেহেতু সে হুডি পরা ছিল। তখন অরবিন্দ দ্রুত মনোহরের বাসায় আসে এবং মনোহরকে বলে দ্রুত আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ যে কোনো সময় বেঞ্জামিন আসতে পারে। তাই অরবিন্দ যখন সঞ্জনাকে আনতে উপরে যায়, তখন সে সেখানে সঞ্জনা এবং অঞ্জনাকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। আর ঠিক তখনই পেছন থেকে মনোহর এসে অরবিন্দর মাথায় আঘাত করে, আর অরবিন্দ জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। তখন মনোহর অঞ্জনাকে টেনে হিচড়ে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে যায়, আর তখন আমরা অরবিন্দর জ্ঞান ফিরে আসতে দেখি, আর সে সঞ্জনাকে নিয়ে মনোহরের পেছন পিছন সেই পুরাতন বিল্ডিংয়ে চলে আসে, আর মনোহর অরবিন্দর মুখোমুখি হয়। তখন মনোহর অরবিন্দকে বলে বেঞ্জামিন মনোহরকে কল করে বলেছে ফ্রান্সিসের সমাধিতে ফুল দিতে এবং অঞ্জনাকে সেই পুরাতন বিল্ডিংয়ে নিয়ে আসতে।
মনোহর যদি বেঞ্জামিনের কথা না শুনে তাহলে বেঞ্জামিন মনোহরের ছেলেকে মেরে ফেলবে। তাই মনোহর তার কথা মতো কাজ করে। তারপর মনোহর যখন অঞ্জনাকে নিয়ে ভেতরে যেতে চায় তখন তাদের দুজনের মধ্যে দুর্দান্ত একটি ফাইট হয়। আর হঠাৎ মনোহর অরবিন্দর দিককে তাকিয়ে তার বুকে দেখতে পায় ফ্রান্সিস লেখা। এটা থেকে মনোহর অবাক হয়ে যায়। সে তখন বলে, তুমি কি ফ্রান্সিস? উত্তরে অরবিন্দ বলে, ফ্রান্সিস না, বেঞ্জামিন। এটা শুনে মনোহর অবাক হয়ে যায়, কারণ এতদিন অরবিন্দ তার সাথে থাকা সত্ত্বেও সে বুঝতে পারেনি অরবিন্দই আসলে বেঞ্জামিন। তারপর অঞ্জনা মনোহরের হাত থেকে ছাড়া পেয়ে একটি লিফটে উঠে নিচে নামতে থাকে, আর নিচে সঞ্জানা দাঁড়িয়ে ছিল। তখন অরবিন্দ সঞ্জানার হাতে একটি বন্দুক দিয়ে বলে মনোহর লিফট দিয়ে নিচে নামছে, তাই লিফটের দরজা খোলার সাথে সাথে যেন তাকে গুলি করে হত্যা করে দেয়। আর তাই সঞ্জানা গুলিটি হাতে নিয়ে লিফটের সামনে অপেক্ষা করতে থাকে। আর লিফটের দরজা খোলার সাথে সাথে সঞ্জানা চোখ বন্ধ করে গুলি চালিয়ে দেয়, কিন্তু চোখ খোলার পর দেখতে পাই সে নিজের হাতেই নিজের বোনকে মেরে ফেলেছে। তারপর সেখানে রঞ্জিত চলে আসে আর অরবিন্দকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আর তখন আমরা পুরো বিষয়টি জানতে পারি অরবিন্দই হলো বেঞ্জামিন। বেঞ্জামিন যদি সাধারণ মানুষ হিসেবে এই খুনগুলো করত তাহলে পুলিশ তাকে অবশ্যই ধরে ফেলতো। তাই সে পুলিশে জয়েন করে এবং সে তার প্রতিশোধগুলো নিতে শুরু করে যাতে কেউ তাকে সন্দেহ না করে। তো এখানে মনোহরকে বেঞ্জামিন মানে অরবিন্দই কল দিয়ে বলেছিল সে যেন তার ভাই ফ্রান্সিসের সমাধিতে ফুল দিয়ে আসে এবং অঞ্জনাকে সাথে নিয়ে সেই পুরাতন বিল্ডিংয়ে চলে আসে। আর যদি সে কথা না শোনে তাহলে বেঞ্জামিন ওরফে অরবিন্দ মনোহরের ছেলেকে মেরে ফেলবে। আর বেঞ্জামিন জানতো মনোহর তার ছেলেকে অনেক ভালোবাসে। মনোহর যখন সমাধিতে ফুল দিতে গিয়েছিল তখন পিছন পিছন অরবিন্দও গিয়েছিল, যেন মনোহরের মনে অরবিন্দকে নিয়ে কোনো সন্দেহ না থাকে। তারপর রঞ্জিত কুমার বেঞ্জামিনকে বলে, তুমি যেদিন আমার সাথে দেখা করতে গেলে ওই দিন তোমার সিগারেটের লাইটারটি আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছিল। তখন হঠাৎ করে আমার মনে হয় ওই দিন অ্যাক্সিডেন্টের পর বেঞ্জামিন আমাকে হাসপাতালে নিয়ে আসছিল আর তখন তার কাছে ওই রকম একটি লাইটার ছিল। তো আমার আর বুঝতে দেরি হলো না যে তুমি আসলে বেঞ্জামিন। তারপর অরবিন্দকে জেলে পাঠানো হয়। মুভিটির রহস্য এখানেই শেষ নয়। তো একদিন রঞ্জিত কুমার এবং মনোহর থানায় আসার পর তারা ধীরাজকে দেখতে পায়। তখন রঞ্জিত কুমার ধীরাজকে বলে, কিছুদিন আগে ডাকাতির জন্য তোমাকে জেলে পাঠানো হয়েছিল, তুমি কিভাবে বাহিরে আসলে? তখন ধীরাজ বলে, ওইটা আমি ছিলাম না, এটা আমার ভাই ধীরান ছিল। তখন রঞ্জিত কুমার বুঝে যায় বেঞ্জামিন ইচ্ছে করে জেলে গিয়েছে, কারণ ধীরান জেলখানায় ছিল এবং তাকে মারতে হলে তাকে জেলে যেতেই হবে। তাই সে ইচ্ছা করে সেই লাইটারটি রঞ্জিত কুমারের সামনে রেখে আসছিল, যেন রঞ্জিত কুমার বুঝতে পারে অরবিন্দই আসলে বেঞ্জামিন। আর বেঞ্জামিন ধীরানের ব্যাপারে জানতে পারে ওই ইনফরমেশন ডায়েরি থেকে, যেটা শান্তি ম্যাডাম তাকে দিয়েছিল। বেঞ্জামিন সবার ব্যাপারে জানতো, শুধু ধীরান আর ধীরাজের ব্যাপারে জানতো না। তাই সে ওই ইনফরমেশন ডায়েরি থেকে তথ্য নিয়ে জানতে পারে ধীরান ডাকাতির কারণে জেলে রয়েছে আর বেঞ্জামিনই তাকে জেলে পাঠিয়েছিল, কিন্তু তখন সে ধীরানকে চিনত না। যাই হোক, তারপর রঞ্জিত কুমার দ্রুত জেলখানার দিকে যেতে থাকে এবং জেলখানায় গিয়ে দেখে বেঞ্জামিন ইতিমধ্যেই ধীরানকে মেরে ফেলেছে। আর তখন মনোহরের সেই কথাটি মনে পড়ে যায় যেখানে শান্তি ম্যাডাম বলেছিল বেঞ্জামিনের সব সময় 3টি পরিকল্পনা থাকে, প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি। অরবিন্দ রঞ্জিত কুমারকে বলে, আমার কাজ সম্পন্ন হয়েছে আর আমি খুব শীঘ্রই আমার ভাই ফ্রান্সিসের সাথে মিলিত হব। আর আমার মৃত্যুর পর আমার কিডনিগুলো মনোহরকে দিয়ে দিবেন, কারণ মনোহরের একটি বিশেষ রোগ রয়েছে, সেটার চিকিৎসা হলো কিডনি ট্রান্সফার করতে হবে। তারপর আমরা দেখতে পাই বেঞ্জামিনের হাতে কয়েকটি ট্যাবলেট ছিল, যেগুলো একসাথে অনেকগুলো খেলে মানুষ মারা যায়। বেঞ্জামিন সেই ট্যাবলেটগুলো খেয়ে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর পর তাকে ফ্রান্সিসের পাশে কবর দেয়া হয়। বেঞ্জামিন সব সময় তার ভাইকে বলতো, আমি তাকে কখনোই ছেড়ে যাব না, সব সময় তার পাশে থাকবো। আর এই দেখো, আজকেও আমি তার পাশেই শুয়ে আছি। আর মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।